কারালরা নিয়ে এক মহা আইনি চ্যালেঞ্জে পড়েছে, এমনই আইনি ঝামেলায় পড়েছে যে আঙ্গের এখনই ব্যান্ড পার্টি বাজায় মিছিল করা উচিত। পার্টি সং দিয়া এডিটেশে দেন 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 পার্টি সং দেন। ঘটনা কি হয়েছে, 2019 সালে ইংল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তর জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করে, মূলত অনলাইনে। সেখানকার একটা ফুটনোটে নিচে চৌধুরী মঈনুদ্দিনের নাম উল্লেখ করে বলা হয় যে তার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটির একটা রায়ও আছে। চৌধুরী মঈনুদ্দিন কে ছিলেন? উনি ছিলেন ইসলামী ছাত্র সংঘের নেতা, জামাতের নেতা কিন্তু না। উনি জামাত করেননি কখনো, এখনো করেন না। 1971 উনি পূর্বদেশ নামে একটা পত্রিকার একজন তরুণ সাংবাদিক ছিলেন। 16 ডিসেম্বরের পরে ওনার নামে নানা ধরনের উদ্ভট প্রচারণা শুরু করে আতিকুর রহমান বলে একজন, তারই সহকর্মী, পূর্বদেশে চাকরি করত। সেই সময় উইসান্টের মতো ঘটনা ঘটতেছিল, মানে ডাইনি শিকার যে কোনো যুদ্ধাবস্থায় এভাবে প্রতিপক্ষকে ঘায়াল করা হয়েছে। ইতিহাসের ন্যারেটিভে বলা হয় উইসান্ট। আমেরিকা হয়েছে কোল্ড ওয়ারের জামানায় কমিউনিস্ট নাম দিয়ে প্রতিপক্ষকে ঘায়াল করা হয়েছে। আপনাদের তো হাল আমলের বিখ্যাত অস্কার বিজয়ী সিনেমা ওপেনহাইমার দেখছেন, তাই না? ওপেনহাইমারকে কমিউনিস্ট বলে খেদানো হয়েছিল, যে পারমাণবিক বোমা বানাইলো তারে খেদানো হইলো। চার্লি চ্যাপলিনকে খেদানো হয়েছিল আমেরিকা থেকে। আওয়ামী লীগ যখন জয় বাংলা হবে না, তখন দেখবেন আওয়ামী লীগ নাম দিয়া নিরীহ মানুষকে কেমন হয়রানি করার চেষ্টা করে কিছু মানুষ। ওরা তখন আমাদের চাইতে বড় অ্যান্টিফেসিস্ট হয়ে যাবে। যাই হোক, চৌধুরী মঈনুদ্দিনকে এই আতিকুর রহমান বলছিল অপারেশন ইনচার্জ। কিভাবে? Chaudhry Moinuddin was the operation in charge of Al Badr in Dhaka city. দেখেন কেমন নিউজ ছাপা হয়েছিল, নরঘাতককে ধরিয়া দিন। এটা কিন্তু ওই আতিকুর রহমানের করা নিউজ। উনি পুরো 71 টাইমে করলেন সাংবাদিকতা, আর উনি জামাত করতেন না, সেই সময় রিজাইন করছিলেন জামাত থেকে। উনি কেন নরঘাতক হইলেন? আতিকুর রহমান আজাদের সাংবাদিককে বলছিল যে উনি নাকি তার কাছে তার ঠিকানা জানতে চাইছিল, আর চৌধুরী মঈনুদ্দিন আল বদর নিয়ে নাকি স্কুপ নিউজ করত। এটা তার দোষ, এটা হইতেছে অভিযোগ। শুনেন। Moinuddin had asked for his address. He asked the number of my residence. Immediately, it cropped in my mind I should not give him the actual number of my residence, because of that fear that he has already become involved in Al Badr politics. To go to documentary evidence produced and broadcast here in the United Kingdom some years back, considered at least abroad to be one of the seminal investigations into the events of 1971, documentary evidence in which your former colleague and editor Atikur Rahman on the Porbadesh newspaper that you worked on in 1971 says that you were able to produce exclusive scoops about al-Badr because, he says, you had unique information about al-Badr, because in fact he says you sat on the central committee of al-Badr. মানে আল বদর কাউকে ধরে নিয়ে যাবে, সে ভিকটিমের কাছ থেকে জানতে চাইবে যে তোমার ঠিকানা দাও আমারে। আরে কারো ঠিকানা দেওয়ার জন্য কারো জিজ্ঞেস করতে হয়? সে তো তার পিছে লোক লাগাই দিবে এবং তার পিছে যায় তার বাসা দেখে আসবে। এই আতিকুর রহমান চৌধুরী মঈনুদ্দিনের পিছে লাগিয়েছিল। কেন লাগিয়েছিল সেটা আমাদের কিছু অনুমান আছে, সেটা আমরা পরে দেখবো। সে তার ক্ষতি করার জন্য উইসা পড়া লাগে, তাই মারা গেছে, খোদা তাআলা তারে মাফ করুক। কিন্তু 16 ডিসেম্বরের পরে চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে পূর্ব দেশে একটা রিপোর্ট ছাপানোর জন্য সে জমা দেয়। এই রিপোর্টটাই সম্পাদক এটা নাকচ করে দেয়। সম্পাদক কে ছিল জানেন? যাই হোক, ওই প্রসঙ্গে পরে আসছি। আতিকুর রহমান দুইটা ডাহা মিছা কথা কইছিল। এক নাম্বার, সে চৌধুরী মঈনুদ্দিনের বস ছিল। শুনেন। In 1971, Moinuddin worked here at the Purbadesh newspaper in Dhaka. His superior was Atikur Rahman. না, সে চৌধুরী মঈনুদ্দিনের বস ছিল না। চৌধুরী মঈনুদ্দিনের সিনিয়র ছিল কামাল লোহানী, আর ভারপ্রাপ্ত সম্পাদক ছিল এহসানুল হায়দার চৌধুরী। সে এহসানুল হায়দার চৌধুরী হচ্ছে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরীর ছোট ভাই। আতিকুর রহমান যখন সে বানোয়াট গল্প ছাপানোর জন্য জমা দেয় এহসানুল হায়দার চৌধুরীকে, তার বড় ভাই শহীদ হয়েছে, কিন্তু সে ওই লেখা ছাপতে চায় নাই। পরে তাকে আতিকুর রহমান অস্ত্রধারীদেরকে আইনা তাকে ছাপতে বাধ্য করে ওই নিউজটা। After the end of the war, Atikur Rahman wrote a story that made front-page news across Bangladesh, naming Chaudhry Moinuddin as a member of the al-Badr. তখন তো সবার হাতে হাতে অস্ত্র, কে মুক্তিযোদ্ধা কে রাজাকার কি অস্ত্র ঘুরে বেড়াচ্ছে। অস্ত্রধারীকে এনে তাকে বন্দুক ধরে তাকে ছাপতে বাধ্য করে এই নিউজটা, এই আতিকুর রহমান। আর দুই নাম্বার মিছা কথা হইতেছে আব্দুল খালেক মজুমদার ঢাকা নগরের জামাতের নেতা ছিল। এই দেখেন তাকে ধরার নিউজ। তাকে ধরে 16 ডিসেম্বরের পরে তাকে প্রচুর মারধর করে। সে নাকি লিখিতভাবে তারে বলছিল যে চৌধুরী মঈনুদ্দিন আল বদরের অপারেশন ইনচার্জ ছিল। এটাই হইতেছে একমাত্র প্রমাণ। শুনেন। Short edition, Atikur Rahman intervened when a member of the Jamaat, Khalek Majumdar, was being tortured. I asked the
freedom fighters who were there, not to torture him anymore, but to hand him over to police. And then he disclosed that he was not involved in killing, but Chaudhry Moinuddin was the operation in charge of Al-Badr in Dhaka city. Although Majumdar was found guilty of abducting a senior journalist, his conviction was later overturned on appeal. But despite the circumstances of his detention, Atikur Rahman remains convinced that the evidence Majumdar gave about Moinuddin is reliable. He always claimed that Chaudhry Moinuddin was the operation in charge of Al-Badr in Dhaka city. Then I asked him whether he can give a written statement. He agreed. He said, yes, why not? I'm not afraid. I can give it because I know it very well. মিছা কথা। খালেক মজুমদারের জেল হয় মুজিবের আমলে, তার ট্রায়াল হয়, বিচার হয়। সে ট্রায়ালের কোথাও এমনকি পুলিশের কাছেও সে চৌধুরী মইনুদ্দিনের নাম বলেন। তার এফিডেভিট করা লিখিত স্বীকারোক্তি আছে। দেখছেন কেমন জাউরা। লন্ডনের চ্যানেল 4 একটা ডকুমেন্টারি করেছিল চৌধুরী মইনুদ্দিনকে নিয়ে। আমাদের বন্ধু ডেভিড বার্গম্যান চৌধুরী মইনুদ্দিনের সিনিয়র কামাল লোহানীর সাক্ষাৎকার নিয়েছিল। সেখানে কামাল লোহানীকে নানাভাবে ঘুরে পেঁচায় প্রশ্ন করা হয়েছিল, মানে ডেভিড বার্গম্যানই করছিল যে চৌধুরী মইনুদ্দিন কি বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল। কামাল লোহানী এই অভিযোগ অস্বীকার করছিলেন এবং চৌধুরী মইনুদ্দিনের প্রশংসা করছেন। অবাক ব্যাপার হচ্ছে যে সেই অংশটা চ্যানেল 4 যখন ডকুমেন্টারি করে, পাবলিশ করে, প্রচার করে, ওই অংশটা বাদ দিয়ে দেয়। আমি প্রশ্ন উঠতে পারে যে আমি এটা কেমনে জানলাম যে অংশটা বাদ দিচ্ছে? এটা রেকর্ড করছিল কিন্তু বাদ দিচ্ছে, কেমনে জানলাম? চ্যানেল 4 এর বিরুদ্ধে চৌধুরী মইনুদ্দিন লন্ডনে মামলা করছে। তখন আদালত চ্যানেল 4 কে আদেশ দেয় ওই ডকুমেন্টারির আনএডিটেড পুরো ফুটেজটা বাদীপক্ষকে দিতে হবে। ওরা দেয়। ওইখানে ওনারা কামাল লোহানীর ওই বক্তব্যটা দেখতে পান, শুনতে পান। চৌধুরী মইনুদ্দিন বিডি নিউজ 24 এ সাক্ষাৎকার দিয়েছিলেন 2013 সালে। এখন এটা সরাই ফেলছে ওইখান থেকে, বিডি নিউজ থেকে। কামাল লোহানী তখনও বেঁচে আছেন। সেখানে তিনি মানে চৌধুরী মইনুদ্দিন এই বিষয়ে বিস্তারিত বলছে। এখন প্রশ্ন হইলো যে চৌধুরী মইনুদ্দিনের বিরুদ্ধে কিছু লোক কেন আদা জল খেয়ে লাগছে? বলা মুশকিল। আতিকুর রহমানের একটা প্রফেশনাল জেলাসি ছিল। আতিকুর রহমান পরে পূর্বদেশ পত্রিকাটা কিন্তু খায়া দেয়। সে মালিক হয়, সম্পাদক হয়, হইতেই পারে চৌধুরী মইনুদ্দিনকে সে কম্পিটিটর বলে মনে করছিল। আরেকটা কারণ হচ্ছে যে 1971 কম হোক বেশি হোক মানুষ তো মারা গেছে দুই পক্ষেই, অগ্নিসংযোগ হয়েছে, ধর্ষণ হয়েছে দুই পক্ষেই। মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ তো লাগবে। যারা অত্যাচার করছে তারা তো মুজিবের প্রশাসনে ঢুকে গেছে। ধরেন এই যে আওয়ামী লীগের আমলে অত্যাচার হইতেছে, আওয়ামী লীগেরা করতেছে, এটা ঠিক, কিন্তু মূল কাজ করতেছে কে? পুলিশ করতেছে, র্যাব করতেছে, ডিবি করতেছে, প্রশাসন করতেছে, তাই না? আওয়ামী লীগ জয় বাংলা হইলে দেখবেন যে পুলিশ, র্যাব নিরীহ আওয়ামী লীগারদের ধৈরা বাম্বু দিবে, অতি উৎসাহী হইয়া বাম্বু দিবে, বাম্বু দিয়ে ছবি তুলবে আর ভিডিও করে পাঠাবে হানকারের কাছে, কইবে যে দাদা দেখেন ইনকা করে সাইজ করেছি, ঠিক আছে না, আরো কিছু করবো, আরো কিছু করা লাগবে। মানে নিজে বাঁচার জন্য সে বলির পাঠা খুঁজবে। মুজিবের প্রশাসনে ঢুকিছিল রাজাকারেরা এবং যারা অত্যাচার করছিল পাক বাহিনীর হইয়া, তারা কেমনে এটা শুনে অবাক হইলেন? হ্যাঁ, তাইলে ইতিহাস বলি। ইয়াহিয়া খান শেখ মুজিবের বিরুদ্ধে যে মামলা ট্রায়াল শুরু করছিল, মানে শেখ মুজিবকে ফাঁসি দেওয়ার জন্য, সেই মামলায় শেখ মুজিবের বিরুদ্ধে সাক্ষী ছিল হচ্ছে করাচির ডন পত্রিকার ঢাকার প্রতিনিধি মাহবুবুল আলম। শেখ মুজিব প্রধানমন্ত্রী হইয়া মাহবুবুল আলমকে নিজের প্রেস সেক্রেটারি করছিল। হ্যাঁ, অবাক হইলেন? অবাক হইলেন না, আরো আছে। 71 সালে ঢাকার এপিপি অফিসের জেনারেল ম্যানেজার ছিল আবুল হাসিব। সে শেখ মুজিবের জনসংযোগ অফিসার হয় মুক্তিযুদ্ধের পরে। সিএসপি রফিকুল্লাহ যে পাক বাহিনীর পক্ষে কাজ করে গেছে, তারে শেখ মুজিব তার সেক্রেটারি বানায়। কুখ্যাত খনি জেনারেল টিক্কা খানের পিএস অনু ইসলাম গণভবনে চাকরি দেয় শেখ মুজিব। মোনাম খানের এডিসি ব্রিগেডিয়ার মশরুল ছিল, শেখ মুজিব তাকে নিজের এডিসি বানায়। হ্যাঁ, পাকিস্তান আমলে তাজউদ্দিন আহমেদের উপরে নজরদারির জন্য একটা টিম ছিল 303 নামে। ওই 303 টিমের সদস্য সিএসপি মতিউল ইসলামকে বসানো হয়েছিল অর্থ সচিব কইরা। ওই সময় 71-এ পাক বাহিনীর সাথে ঢাকা সিটির পুলিশের এসপি হিসেবে সমস্ত অত্যাচার করছে, পাকিস্তান সরকারের চাকরি করছে। ইয়ে চৌধুরী স্বাধীনতার পর প্রমোশন পেয়ে ডিআইজি হয় এবং গোয়েন্দা বিভাগ প্রধানের দায়িত্ব পালন করে। মানে হারুন এখন যে পোস্টে আছে সেই পোস্টে দেয়। আগরতলা মামলার মিথ্যা সাক্ষী তৈরি করছিল পুলিশ অফিসার এবিএস সবদার। সে হইল শেখ মুজিবের গোয়েন্দা প্রধান। লেফটেন্যান্ট কর্নেল AK-M রহমান পাকিস্তান আর্মির সামরিক আদালতের বিচারক ছিল। সেই বাংলাদেশ সেনাবাহিনীর সরবরাহ বিভাগের প্রধানের দায়িত্ব পায়। মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর উপপ্রধান ছিল, রাজাকার তো একটা প্যারামিলিটারি ছিল, তাই না? রাজাকার বাহিনীর উপপ্রধান ছিল লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ সালাউদ্দিন। সে রাজাকার বাহিনীর চিফ রিক্রুটিং অফিসার ছিল, সব রাজাকারদের থেকে সে রিক্রুট করছে। স্বাধীন বাংলাদেশে সে
রাষ্ট্রপতি মানে শেখ মুজিবের রাষ্ট্রপতির সামরিক সচিব পদে তাকে পদায়ন করা হয়। শেখ মুজিব সরকারের সেনা পুলিশ প্রধান হয়েছিল ক্যাপ্টেন হাকিম। মুক্তিযুদ্ধের সময় সে পাকিস্তান আর্মির ৭১ ফিল্ড রেজিমেন্টের ট্রানজিট ক্যাপ্টেন হিসেবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অপারেশন করছে আখাউড়াতে, তেলিয়াপাড়াতে, এবং এই জায়গায় প্রচুর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তার অপারেশনে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির গোলা বারুদ সরবরাহের দায়িত্বে থাকা পাকিস্তান আর্মির অর্ডিন্যান্স কোরের অফিসার লেফটেন্যান্ট মোদাব্বের এবং লেফটেন্যান্ট ফরিদ স্বাধীন বাংলাদেশের পুলিশের ডিআইজি হয়। এয়ার কমোডর আমিনুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই ঢাকার প্রধান ছিল। স্বাধীনতার পরে শেখ মুজিব তার প্রশাসনে সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান বানায় তারে, মানে ডিজিএফ এখন যেটা, তার প্রধান বানায় তারে। রাজাকার আবদ্ধদের বিচার এবং দণ্ডাদেশ প্রদান করা হয়তো যে কোর্টে, সেই কোর্টের হাকিম ছিল শান্তি বাহিনীর প্রধান। তার মানে বুঝেছেন তো, সোহরাওয়ার্দীর বডিগার্ডের সরকার ছিল রাজাকারের সরকার। এরাই ওই আতিকুর রহমানকে মদত দিচ্ছে। এখন আসেন ওই মামলার প্রসঙ্গে আসি। ওই যে 2019 সালে যুক্তরাষ্ট্রের যে স্বরাষ্ট্র দপ্তরে জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে যে রিপোর্টটা প্রকাশ করছে বলছিলাম না, সেই সময় ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল জানেন? প্রীতি জিন্তা। আরে দূর, ঠিক হইতে কি কই, প্রীতি প্যাটেল, গুজরাটের মেয়ে। ওই মোদির 1 নাম্বার লেসপেন্সার। তাহলে বুঝছেন তো ওর কেন এত কুরকুরানি। তো কুরকুরানি তো ভালোই হয়েছে। কি ভালো হয়েছে সেটা একটু দেখেছি। চৌধুরী মঈনুদ্দিনের দাবি ছিল যে রিপোর্টে তার রায়ের এই বিষয়টার উল্লেখ যে আছে, এটাও তার বিরুদ্ধে মানহানির সামিল। এবং উনি একটা আইনি নোটিশ পাঠায় স্বরাষ্ট্র দপ্তরকে। স্বরাষ্ট্র দপ্তর লিগাল নোটিশ পাইয়া ডর খেয়ে যায়, ফুটনোটটা সরাই ফেলে অনলাইন থেকে। তারপরেও উনি চৌধুরী মঈনুদ্দিন যুক্তরাজ্য স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে যুক্তরাজ্যের হাইকোর্টে মানহানি মামলা দেয়। এবং মঈনুদ্দিনের খুব সাফ বক্তব্য ছিল যে বাংলাদেশের আদালতের রায়কে সূত্র হিসেবে ব্যবহার করার বিষয়টাই ওনার জন্য মানহানিকর, কারণ বাংলাদেশের আইসিটির কোনো ধরনের গ্রহণযোগ্যতা নাই। সুতরাং আইসিটির মাধ্যমে 1971 যে ধরনের ইতিহাস প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এবং রায় দেওয়া হয়েছে, তার সবই ভিত্তিহীন। এর ফলে যুক্তরাজ্যের একজন সম্মানিত নাগরিক হিসেবে মঈনুদ্দিনের মানবাধিকার এবং সম্মান পূর্ণ হয়েছে। অভিযোগগুলো ভালো করে চিন্তা করে দেখেন। আবার বিপরীত পক্ষ মানে স্বরাষ্ট্র দপ্তরের আইনজীবীরা এরা বলে যে অন্য একটা দেশের আদালতে ইতিমধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত একটা বিষয় পুনরায় উত্থাপন করে মঈনুদ্দিন যেটা করার চেষ্টা করতেছেন তা হচ্ছে মূলত যুক্তরাজ্যের আইন ব্যবস্থার অপব্যবহার করতেছেন উনি। সুতরাং মঈনুদ্দিনের মামলাটা খারিজ করে দেওয়া হোক, এটাই হইতেছে মামলার বিষয়টা, মানে যেটা খারিজ করা হবে নাকি হবে না। তার মানে পরোক্ষভাবে এই মামলার অন্যতম বিচার্য বিষয় হয়ে দাঁড়াইছে যুক্তরাজ্যের আদালতে আইসিটি আর বাংলাদেশের বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা যাচাই, ঠিক কিনা বলেন? এই রায় চৌধুরী মঈনুদ্দিনের পক্ষে গেছে, মানে এটা খারিজ হয় নাই, আলহামদুলিল্লাহ। তাইলে হাঙ্কারে কি লাভ আর কামাল রানীর কি বাস? হাঙ্কারে কি লাভ হয়েছে সেটা আর আমার কইতে হবে না। একজন আমেরিকার রায়হান রশিদ রায় হওয়ার আগে আশঙ্কা প্রকাশ করে লিখছিল চ্যানেলায়, যদি চৌধুরী মঈনুদ্দিন এই মামলায় জিতে যায় তাহলে কি হবে। আমি ওইখান থেকে কইয়ে এসে 4টা সম্ভাবনার কথা বলছিল। 1 নম্বর হচ্ছে, যদি চৌধুরী মঈনুদ্দিনের পক্ষে রায়টা যায় তাইলে সেই রায়টা দেশে বিদেশে আইসিটির পুরো প্রক্রিয়া এবং প্রত্যেকটা বিচারের রায়কে চূড়ান্তভাবে প্রশ্নবিদ্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের আদালতের রায় শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে হাসিনা বিরোধীদের হাতে। এইটা নাকি 4টা সম্ভাবনার মধ্যে সবচেয়ে কম ক্ষতিকর, বাকিগুলো নাকি আরো বেশি ক্ষতিকর এবং সুদূর প্রসারী। 2 নম্বর কইছে, এই যে আইসিটির সমালোচনা, এটা পশ্চিমের গুরুত্বপূর্ণ আদালতের বদৌলতে এক ধরনের আইনি বৈধতার সিল পেয়ে যাবে। এই বিষয়টাকে তখন আইসিটির বিচারের দণ্ডপ্রাপ্ত সব আসামি ব্যবহার করতে পারবে এই জাতীয় কৌশলগত মানহানি মামলায়। তো উনি কইতেছে বর্তমানে যুক্তরাজ্যের আইন ব্যবস্থা এবং আদালত এমনিতেই এই জাতীয় মানহানি মামলার ক্ষেত্রে আকর্ষণীয় ফোরাম হইয়া উঠছে সারা বিশ্বের অন্য সব ব্যবস্থার তুলনায়। এই সুযোগটা ঢালাওভাবে নেওয়ার সুযোগ তৈরি হবে তখন, মানে কইতেছে যুদ্ধাপরাধী পক্ষের দিক থেকে। এইভাবে 1971 প্রতিষ্ঠিত ইতিহাস একটু একটু কইরা বিকৃত হইতে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে। তৃতীয়ত ওই করছে, যদি চৌধুরী মঈনুদ্দিন উতরে যাইতে পারে তাহলে 71 সংগঠিত যা যা অপরাধ হইছে তা নিয়া বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ধরনের গবেষণা লেখালেখির কাজ উদ্যোগগুলো একটা বড় ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হবে। লেখক এবং গবেষকদের, ওরে বাবা গবেষক রে, তাদের কাজগুলো করতে হবে প্রত্যেক পদে পদে মানহানি মামলার খড়গ মাথায় নিয়ে। আমরা রাজনীতি করছি, অ্যাক্টিভিজম করছি, প্রত্যেক পদে পদে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খড়গ মাথায় নিয়ে না। আইন বিষয়ে কইতেছে আইন বিষয়ে যাদের বিন্দুমাত্র ধারণা আছে তারা জানবেন কাউকে হয়রানি করতে বা আর্থিকভাবে সর্বশান্ত করতে মানহানি মামলার কোনো জুরি নাই। তার মানে আমাদের নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মামলা দিত, এখন মামলা খাবেন নিজুম মজুমদার ইউরোপে বসে।
চতুর্থত ওই কইতেছে যে বাংলাদেশে গণহত্যার বৈশ্বিক সার্বজনীন স্বীকৃতি অর্জনের যে প্রজন্মব্যাপী আন্দোলন মাত্র শুরু হয়েছে, তার পুরোটাই একটা অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হবে। এবার বুঝেছেন তো, কাপাকাপি শুরু হয়ে গেছে, কিন্তু এই নিয়ে আলাপ দেখেছেন কোনো? দেখেন, এমনকি জামাত এই নিয়ে কোনো কথা কইতেছেন, কিন্তু যার ব্যথা পাওয়ার কথা সে ঠিকই ঠিক করে পারিচ্ছে। এইটা মুক্তিযুদ্ধ চেতনা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আমাদের একটা বড় ধরনের বিজয়। হাসিনাকে পরাস্ত করার জন্য দুইটা জিনিসকে পরাস্ত করতে হবে। এক নম্বর হইতেছে প্রগতিশীলতার বয়ান, আরেকটা হইতেছে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির বয়ান। পরিবর্তনটা হয় প্রথমে বয়ানে, মাথায়, তারপরে রাস্তায় বিজয় আসে। আমাদের বয়ানের বিজয়ের রাস্তায় আমরা আরো আগায় গেলাম। রাস্তার লড়াই তৈরি করেন। হাসিনা তার ক্ষমতার সময়ে এর চাইতে দুর্বল অবস্থায় কখনো পড়ে নাই। এটাই আন্দোলন শুরু করার উপযুক্ত সময়। সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই, মাঠে নামেন, সমস্ত শক্তি নিয়ে মাঠে নামেন। বাংলাদেশে বুকসিরা ইন্ডিয়ান ট্রেন নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র চলতেছে সেইটা ঠেকায় দিতে মাঠে নামেন। এইটা চুপ কইরা বসে থাকার টাইম না, লড়াইয়ের সময়। ইন্ডিয়ার ট্রেন আমরা রুইখা দেবো ইনশাল্লাহ। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই ট্রেন রুখবো। এই লড়াইয়ের ট্রেন রাজনৈতিক দলের ভাইরা আপনারা মিস কইরেন না।